মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে যদি কেউ দগদগে ঘা করে দিয়ে থাকেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই কথা আর নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ যে সংসদীয় রাজনৈতিক জীবন রয়েছে সেখানে মাত্র দুবার হেরেছেন। একবার 1989 সালে যাদবপুর কেন্দ্র থেকে মালিনী ভট্টাচার্যের কাছে তিনি হেরে যান। যদিও সেই হারটা সেইভাবে হাইলাইটেড হননি, কেননা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা রাজ্য রাজনীতির বড় কোনো জায়গায় ছিলেন না, প্রশাসকের জায়গায় থাকা তো অনেক দূরের কথা। কিন্তু সেই যে যাদবপুরে হেরে তিনি পালিয়ে গিয়েছিলেন ল্যাজ গুটিয়ে, তারপর আর অঙ্ক কোনোদিনই হননি। দীর্ঘদিন সেই আসনটি মালিনী ভট্টাচার্য বোধহয় দুবার পরপর দুটো টার্ম জিতেছিলেন সেখানে। তারপর সেখানে কৃষ্ণা বোস তিনি সাংসদ থাকেন এবং তিনি কংগ্রেসের থেকেই সাংসদ হয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং তারপর কৃষ্ণা বোসের পর সেখানে রাম শ্যাম যদু মধু যাকে পেরেছেন, মানে কৃষ্ণা বসু মাঝখানে যখন একবার হেরে গেলেন, সুজন চক্রবর্তী সাংসদ হলেন, তারপর যাদবপুরে রাম শ্যাম যদু মধু যাকে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরে এনেছেন। এবং 5 বছর বাদে লোক বুঝে গেছে যে এর দিয়ে হবে না, তো তিনি পাল্টে দিয়েছেন। যাই হোক, তিনি আবার জিতেছেন। কবির সুমন থেকে শুরু করে এখন সায়নী ঘোষ সেখানে সাংসদ রয়েছেন। যাই হোক, যাদবপুর নিয়ে কথা বলছি না, যেটা মেন জায়গা সেটা হচ্ছে নন্দীগ্রামের হার। নন্দীগ্রামে অনেক লাফিয়ে ঝাঁপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে যার বিরুদ্ধে তিনি যুদ্ধে নেমেছিলেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। যিনি যিনি কার্যত প্যাক করে তাকে যে কলকাতায় পাঠিয়ে দিয়েছেন, আর নন্দীগ্রাম মুখ হতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যতদিন তিনি বাঁচবেন ওই শুভেন্দু অধিকারীর কথায় বলতে হয়, কানের কাছে বাজবে শুধু আমি হেরেছি, আমি শুভেন্দুর কাছে হেরেছি, আমি শুভেন্দুর কানের কাছে হেরেছি। আর এই যে কথাটা কানের কাছে গুনগুন 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 সবসময় করে যাচ্ছে, 1956টা শুনলেই তিরবির করে জ্বলে উঠছেন, সেই জায়গা থেকে তিনি বেরোতে পারছেন না। আর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর জয়টা যে শুধুমাত্র ফ্লুক ছিল না, ওই লোডশেডিংয়ে জেতা নেতা, কম্পালসারি কি বলে থাকে না ওদের, ওই ভাটাংশ না কে আছে, এই লোডশেডিংয়ের নেতা ফেতা সব বলে থাকে, সেটা যদি একবার হতো ঠিক আছে মেনে নিলাম, শুভেন্দু অধিকারী না হয় জোর চুরি করে জিতেছেন, তো সেখান নিয়ে মামলা করেছেন। এখন যার মামলা তার হুঁশ নেই, তিনি আর সেখানে সেটা হিয়ারিং করছেন, একটা মামলা করে শুধু ঝুলিয়ে রেখে দিয়েছেন। কিন্তু তারপর পঞ্চায়েত নির্বাচনে কি হলো? পঞ্চায়েত নির্বাচনে কেন হারতে হলো? এই লোকসভা নির্বাচনে সেখানে মার্জিন তো আরও বাড়িয়ে নিয়েছেন। সুতরাং সব জায়গা থেকেই দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর সঙ্গেই আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পৌঁছেও না। সারা রাজ্যে তিনি যা খুশি করতে পারেন, কিন্তু যে নন্দীগ্রামের উপর ভর করে তিনি আজকে রাজ্যের সিংহাসনে বসে আছেন এবং সেখানে নিজের মৌরসিপাটটা চালাচ্ছেন, সেই নন্দীগ্রামটা আসলে ছিল শুভেন্দু অধিকারীর আন্দোলনের ফসল। এবং এই শুভেন্দু অধিকারী না থাকলে, এই নন্দীগ্রাম আন্দোলন না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যত যেভাবেই এই ঘটনাকে তিনি জোর গলায় দাবিয়ে দেওয়ার চেষ্টা করুন, চেপে দেওয়ার চেষ্টা করুন, নন্দীগ্রামের মানুষ প্রতিটি নির্বাচন আসলে সেই কথা ওতপ্রোতভাবে বুঝিয়ে দিচ্ছেন। আর শুভেন্দুর কাছে বারবার 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 এই হারটা যে রাজনৈতিকভাবে কতখানি ক্ষতিগ্রস্ত করছে, কতখানি দগদগে ঘা করে দিচ্ছে, বুকের মধ্যে কতখানি জ্বালা বাড়িয়ে দিচ্ছে, কতখানি যন্ত্রণা তার জীবন জুড়ে বাড়িয়ে দিচ্ছে, তা তার রিসেন্ট স্টেপ দেখে বোঝা যাচ্ছে। যে করে হোক 2026-এ শুভেন্দুর এই অশ্বমেধের ঘোড়া নন্দীগ্রামে থামাতেই হবে, না হলে গোটা রাজ্যে 294টার মধ্যে 594টা আসন পেলেও গোটা বাংলা মুচকি হাসবেন যে শুভেন্দু অধিকারীর কাছে রাজনৈতিকভাবে এখনও তিনি শিশু আছেন। আর সেই আতঙ্ক, সেই ফোবিয়া থেকেই কি এবার মারাত্মক এই স্টেপটা তিনি নিয়ে ফেললেন। কোন স্টেপের কথা বলছি অবশ্যই ব্যাখ্যা করব, এবং সেটা করেও শুভেন্দুর অশ্বমেধের ঘোড়া থামানো আদৌ সম্ভব হবে কিনা সেটাও আলোচনা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই নন্দীগ্রামের কথা বলবো, সেখানে কি ঘটনা ঘটেছে বলবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি, যারা আপনারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের স্পেশাল উপহার, আমাদের 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য নতুন একটি চ্যানেল গপ্পবাজ রাজ, যেখানে আমরা বাংলার বিভিন্ন গল্প, বিভিন্ন অনুবাদ গল্প, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসবো। ইতিমধ্যেই আমরা বেশ কিছু গল্প সেখানে পাবলিশ করেছি, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। এখনও যারা চ্যানেলটি দেখেননি, সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি দেখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। চ্যানেলের লিঙ্ক আমাদের
ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এই শুক্রবার আমাদের পরবর্তী স্টোরি আসছে, কিন্তু সেই স্টোরির কাজ চলছে, এখন প্রুফ রিডিং চলছে এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি আমরা শ্যুট করে সেটাকে কিন্তু ফাইনালাইজ দিকে নিয়ে আসছি। আগামী শুক্রবার রাত্রি ঠিক 9টার সময় আমরা কিন্তু আমাদের পরের স্টোরি গপ্পবাজ রাজ চ্যানেলে অবশ্যই পাবলিশ করছি, কিন্তু তার আগে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ফলে এই নতুন স্টোরি এলে সেখানে কিন্তু আপনারা সেটা শুনতে পাবেন। এবং অবভিয়াসলি যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন, আশা করছি তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত কিছু গল্প আমরা পরপর নিয়ে আসার চেষ্টা করব। যাক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, যেটা শোনা যাচ্ছে আজকে, যেটা সংবাদ মাধ্যমে খবর এসছে, সেটা হচ্ছে যে নন্দীগ্রামের যে পুলিশ থানা আছে সেটাকে ভেঙে টুকরো করার একটা সিদ্ধান্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তর নিয়ে ফেলেছে। যা শোনা যাচ্ছে, নন্দীগ্রাম থানা তো ছিলই, এই নন্দীগ্রাম থানাকে ভেঙে আরও 2টি থানা, মোট 3টি থানা নন্দীগ্রামে করা হচ্ছে। নন্দীগ্রামের পাশাপাশি রেয়াপাড়া ও তেখালি, এই 2টি নতুন থানার জন্ম নিতে চলেছে। এখানেই শেষ নয়, নন্দীগ্রাম জুড়ে 2টো নতুন আউটপোস্টও তৈরি করা হচ্ছে, একটা রামচক, একটা সোনাচূড়া। অর্থাৎ এবার পুলিশ দিয়ে নন্দীগ্রামকে কার্যত মুড়ে ফেলা হবে এবং শুভেন্দু অধিকারীর রাজনীতিকে বোতলবন্দি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনারা প্রশ্ন করবেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক একটি থানাকে ভেঙে অনেকগুলি থানা করছেন, আউটপোস্ট করছেন, তাতে তো সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, এই নিয়ে সমালোচনা করার কি আছে? সত্যি কি তাই? বর্তমানে বিরোধীরা যে অভিযোগটা করেন যে তৃণমূল কংগ্রেস যতই নির্বাচনে ফলাফল করুক, যাই করুক, তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছে 2টো শ্রেণীর লোক। একটা হচ্ছে যারা প্রশাসক, যারা আমার আপনার ট্যাক্সের পয়সায় নবান্নে বসে মাইনে পাচ্ছে, কিন্তু কাজ করছে তৃণমূল ক্যাডারের মতো তারা। আর আরেকটা শ্রেণী হচ্ছে পুলিশ, যাদের কাজ হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে যে করে হোক চাপা দেওয়া, বিরোধীদের শায়েস্তা করা, ফলস কেসে ফাঁসিয়ে ময়দানটা ফাঁকা করে দেওয়া, যাতে ভোটের সময় তৃণমূলের ভোট গুন্ডারা, ভোট লুঠেরারা সেখানে গিয়ে নির্বাচনটা নিজেদের দিকে করে নিতে পারে এবং বলতে পারে মানুষ আমাদের সঙ্গে আছে। আর তাই পুলিশ থানা ভাঙা আর রাজ্যে সুশাসন দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তৃণমূল কংগ্রেস এই কাজটা করতে চলেছে রাজনৈতিকভাবে, এটার সঙ্গে সুশাসন দেওয়া, সুষ্ঠু প্রশাসন দেওয়ার কোনো সম্পর্ক নেই। এই অভিযোগ কিন্তু অলরেডি উঠতে শুরু করে দিয়েছে, বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন। আর করবেন নাই বা কেন? ভোটের আগে পরপর ঘটনাগুলো চিন্তা করুন তো। এই যে নন্দীগ্রাম, যেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, তার ওই কোলাঘাটে একটি ছোটোখাটো বাড়ি আছে যেটা তিনি ভাড়া নিয়েছেন, কেননা সেখানকার মানুষ, তিনি বিধায়ক, তার সঙ্গে কথা বলতে চান, তিনি সেখানে যাবেন, কথা বলবেন, এবং কোনো সময় তার কলকাতা থেকে ফিরতে দেরি হলে বা তার কাঁথির বাড়ি থেকে ফিরতে দেরি হলে সেখানে তিনি রেস্টও নেন। তো সেইখানে একদম বেডরুমে ঢুকে গিয়েছিল পুলিশ, এবং সেখানে যে মারাত্মক অভিযোগটি উঠেছিল যে আসলে কিন্তু কোনো সার্চ অপারেশন নয়, সেখানে আইপ্যাকের কর্মীদের নিয়ে অস্ত্রশস্ত্র, টাকা পয়সা এইসব রাখার জন্য গিয়েছিল, এবং ভোটের আগে শুভেন্দু অধিকারীকে ফাঁসাবার একটা চক্রান্ত হয়েছিল। এই বিস্ফোরক অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী করেছিলেন, প্রকাশ্যে করেছিলেন, এবং সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম। কই, সেটার বিরুদ্ধে আজ অবধি পুলিশ তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মানহানির মামলা করতে পারেনি। সেই কথার মধ্যে যদি সত্যতা না থাকে, পাল্টা মামলা হওয়া উচিত ছিল তো শুভেন্দু অধিকারীর পক্ষে। শুধু তাই নয়, ভোটের আগে বিজেপি কর্মী খুন, একজন মা, তার প্রাণ চলে গিয়েছিল, তিনি তার ছেলে বিজেপি কর্মী বলে তার প্রাণটা কেড়ে নিয়েছিল, এবং সেই নিয়ে কী অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। এবং সেখানে গিয়ে থানায় শুভেন্দু অধিকারী পরিষ্কার অভিযোগ জানিয়েছিলেন যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ, সেই তৃণমূলী গুন্ডারা থানায় এসে মিটিং করছেন, যাদেরকে অ্যারেস্ট করার কথা পুলিশের, সেই পুলিশ তাদের নির্দেশে বিজেপিকে কী করে ফাঁসানো যায় সেই কাজটা করার চেষ্টা করছে। শুধু তাই, ভোটের পর যে নন্দীগ্রাম ঠাস 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 করে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের গালে থাপ্পড় মেরেছে এবং বুঝিয়ে দিয়েছে, ভাগো এখান থেকে, তোমাদের কোনো জায়গা নেই, এইটা সত্যিই শুভেন্দু অধিকারীর ভদ্রাসন। এই মানুষটা একদিন যেভাবে আমাদের মান সম্মান, বাড়ি ঘর জমি সমস্ত কিছু বাঁচিয়েছে, সারা জীবন এই মানুষটার পাশেই আমরা থাকবো। সেই জায়গা থেকে ক্ষোভ, রাগ, দুঃখ, লাঞ্ছনা সমস্ত কিছুকে চাপা দিতে পর কয়েকদিনের মধ্যে 47 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে ফলস কেস সাজিয়েছে। কেন বলছি ফলস কেস? কেননা যখনই কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না, এবং সেই নিয়ে কিন্তু মামলা চলছে, এবং মামলায় এখনও অবধি পুলিশ কোনো রকম কোনো এমন কিছু তথ্য প্রমাণ দিতে পারেনি যাতে মনে হয়েছে সত্যিই
এরা অন্যায়ের সঙ্গে যুক্ত, বরং এটা ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে সত্যিই সেখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিহিংসার জন্য পুলিশ দলদাস নির্লজ্জ চটি চাটার ভূমিকায় অভিনয় করছে, এবং আদালতে তো সেই জিনিসই চলছে। আর তাই যখন বিজেপি আজকে অভিযোগ করছে যে এই নতুন দুটো থানা নন্দীগ্রামের পাশাপাশি সেটাকে ভেঙে রেওয়াপাড়া এবং তেখালি এই তিনটি থানা হয়ে যাচ্ছে এবং সেখানে দুটো নতুন আউটপোস্ট করতে হচ্ছে রামচক ও সোনাচূড়া, তাহলে কি শুভেন্দু অধিকারীর গতিবিধি বিজেপিকে আটকাতে আর দলীয়ভাবে হচ্ছে না, আর ওই ভাতা ভিক্ষা দিয়ে হচ্ছে না, আর মিথ্যে গল্প শুনিয়ে হচ্ছে না যে নন্দীগ্রাম তো আমিই করেছিলাম, আমি ছিলাম বলে এখানে ছিল ওই অধিকারীর বাপ বেটা, তারা এখানে অশান্তিটা সৃষ্টি করেছিল, এই সব যে ঢপের চপের গল্প, কোনোভাবেই নন্দীগ্রামকে আর বাগে আনা যাচ্ছে না। আর 2021 হার হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের লুটপাটের ভোটে সেখানে নন্দীগ্রামে কিছু করা যায়নি। 2024 এসে সেই হারের ব্যবধান আরও বেড়েছে। 2026 অমুকও মমতা বন্দ্যোপাধ্যায় হবেন বলে আর মনে হয় না। যেরকম করে যাদবপুর থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছিলেন, নন্দীগ্রাম থেকেও ল্যাজ গুটিয়ে পালাবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাকেই দিন তাকে হারাবেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামবাসী ড্যাং ড্যাং করে আবার শুভেন্দু অধিকারীকে জেতাবেন, এই জায়গাটা মেনে নিতে পারছেন না। ওই 1956 জ্বালা আবারও যদি তিনি মুখ্যমন্ত্রীও হয়ে যান, কিছুতেই জুড়বে না, বরং সেখানে ঘৃতাহুতি হবে, আরও দাউ দাউ করে বুকের আগুনটা জ্বলবে। আর সেই জায়গা থেকেই কি এবার শুভেন্দু অধিকারীকে শায়েস্তা করতে এই মারাত্মক পদক্ষেপটি নিলেন? আজকের পর কিন্তু সেই জল্পনাই শুরু হয়ে গেছে। কেননা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত রকমের ব্যর্থ, এই অভিযোগ কিন্তু বিজেপি বারবার করে যাচ্ছে, এবং রাজ্যের যে বিভিন্ন ঘটনা প্রবাহ তাতে কিন্তু সেটা প্রমাণিতই হচ্ছে। যেভাবে হাইকোর্টে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে, রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে বারবার আইনের থাপ্পড় খেতে হচ্ছে, তাতে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রকম কোনো সুশাসন রাজ্যে দিতে পারে, এটা তো এখনও অবধি এস্টাবলিশ হওয়ার মতো কোনো জায়গা তৈরি হয়নি। সেখানে নন্দীগ্রামের থানাকে ভেঙে এত টুকরো টুকরো করার একটাই তো কারণ হতে পারে, যে করে হোক বিজেপিকে পুলিশ লেলিয়ে দিয়ে ভেঙে তছনছ করো, শুভেন্দু অধিকারীকে 2026 হারাবার ব্যবস্থা করো। তাই কি এই বড় সিদ্ধান্ত? কিন্তু যেভাবে এত প্রতিকূলতার মধ্যেও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্যাক করে কলকাতায় পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং যত দিন গেছে নন্দীগ্রামবাসী এইটা প্রমাণ করে দিয়েছে যে শুভেন্দু ধ্যান, শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তামণি, শুভেন্দু ছাড়া নন্দীগ্রাম মণিহারা ফণি। সেই জায়গা থেকে এত কষ্ট করে, এত প্ল্যানিং প্রোগ্রাম করেও শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারানো সম্ভব? তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের রাজনীতিটাই এবার অন্য খাতে বইতে শুরু করবে, নাকি রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। আর তাই যখন গল্প তৈরি করে, ভাতা ভিক্ষা দিয়ে, সংগঠনের লোক পাঠিয়ে, কলকাতা থেকে লোক উড়িয়ে নিয়ে গিয়ে, নিজে গিয়ে এত চেষ্টা করেও কিছু হয়নি, তখন শেষ অস্ত্র হিসেবে বিশ্বস্ত, অনুগত, চটিচাটা দলদাস পুলিশদের দিয়ে ভেঙে তছনছ করে, শুভেন্দুকে জব্দ করে, তাকে জেলের মধ্যে যে করে হোক ঢুকিয়ে একটা শেষ মরিয়া চেষ্টা করে নন্দীগ্রামের দখল নিয়ে একটা প্রমাণ করার চেষ্টা হবে যে 2021 যেটা হয়েছিল সেটা ফ্লুক ছিল, তাতে রাজনৈতিকভাবে যদি ভেসে থাকা যায়। সেই জন্যই কি এত মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস? আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।